নমস্কার, দেখছেন TV9 বাংলা। শুরু করছি বেঙ্গল ব্রেকিং। আপনাদের সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি, আর আমার সঙ্গে আমি মধুকল্পিতা রয়েছি। আর আজ শুরুতে এই যে খবরে নজর রাখবো, একটা চাঞ্চল্যকর খবর জানতে পারা যাচ্ছে। তৃণমূল ছাড়ার পথে আরও এক পা এগোলেন কি কাকলি। এবার তৃণমূল মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর পদ থেকে কি ইস্তফা কাকলি ঘোষ দস্তিদারের? আচ্ছা, সূত্র মারফত কি জানা যাচ্ছে জেনে নেবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময়। তন্ময়, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই যে কল্যাণীতে যে প্রশাসনিক বৈঠক ছিল, যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাজির ছিলেন, সেখানে আমরা দেখতে পেলাম তৃণমূলের বিধায়কদের, আমরা দেখতে পেলাম কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল সাংসদ, তিনিও আমন্ত্রণ পেয়ে সেই সরকারি বৈঠকে, রাজ্য সরকারের বৈঠকে যোগ দিয়েছেন। এবার কিন্তু আরও একটি পদ ছাড়তে চলেছেন এই কারণে বলছি, সবই প্রস্তুত এবং ইতিমধ্যেই সেই চিঠি পৌঁছে যাওয়ার কথা যে তিনি সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেস যে দল, যে সংগঠন রয়েছে, তার যে প্রেসিডেন্ট পদ, সেই পদে এবার কাকলি ঘোষ দস্তিদার ছেড়ে দিচ্ছেন। অর্থাৎ ধীরে ধীরে তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়িয়েই চলেছেন। যে জল্পনার কথা আমরা দুদিন আগেই শুনছিলাম যে তাহলে কি তিনি বিজেপিতে যেতে পারেন, সেই সম্ভাবনা শোনার পরে আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি আগাম শুভেচ্ছা জানিয়ে টিজ করেছিলেন। তিনি একদম সূক্ষ্মভাবে বলা চলে সেখানে টিজ করে লিখেছিলেন যে আগাম শুভেচ্ছা রইল, আগামী দিনের পথ মসৃণ হোক। যদিও তারপর কাকলি ঘোষ দস্তিদার কোনো মন্তব্য করেননি, কিন্তু আজকে সূত্র মারফত যা পাওয়া যাচ্ছে যে তৃণমূলের এই সাংসদ তিনি কিন্তু বারাসতের সাংসদ আরও ডিস্টেন্স বাড়াচ্ছেন দল থেকে, আরও তিনি দূরত্ব বাড়িয়ে এবার আরও একটি পদ, যে পদ রয়েছে সর্বভারতীয় তৃণমূল মহিলা কংগ্রেসের প্রেসিডেন্ট, সেই পদও তিনি ছাড়তে চলেছেন। সেই সমস্ত ছাড়ার বিষয়ে যে আনুষ্ঠানিক বিষয় রয়েছে সেগুলো প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এবং এখন একদমই প্রস্তুত, যে কোনো মুহূর্তেই সেই চিঠি পৌঁছে যেতে পারে দলের সুপ্রিমোর কাছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাহলে বলা চলে একদিকে আজকে কল্যাণীতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়া, সেখান থেকে বেরিয়ে আসার পর দলের সঙ্গে আরও দূরত্ব বাড়ানো, ফলে আগামী ভবিষ্যতের দিকে তাকানো যে তিনি রাজনৈতিক অবস্থান কি করেন সেটা আরও সুস্পষ্ট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। বলা চলে তৃণমূলের কাছে আরও একটা বড় ধাক্কা হতে চলেছে কাকলি ঘোষ দস্তিদারের এই অবস্থান। এবং তুমি আমাদের সঙ্গে থাকো তন্ময়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনাকে স্বাগত TV9 বাংলায়। দেখুন, কাকলি ঘোষ দস্তিদার তিনি কি এবারে তৃণমূলটা ছেড়েই দেবেন? কেননা এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তৃণমূল মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। আমি তৃণমূলও নই, আমি শ্রীমতী কাকলি ঘোষ দস্তিদারও নই। উনি তৃণমূল ছাড়বেন কিনা, তৃণমূল ওনাকে ধরবেন কিনা, এগুলো আমি কি করে বলবো? তবে এ কথা ঠিক যে বিলম্বে বোধোদয় যদি কারো হয় তাহলে সেটা নিয়ে আমার কিছু বলার নেই। তৃণমূল গত 15 বছরে মানুষের ওপরে যে অত্যাচার করেছে এবং তৃণমূলের এই অত্যাচার পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে সব দিক থেকে সর্বশান্ত করেছে, সেখানে যারা নীরব দর্শক ছিলেন তারা আজকে ভয়ে আউট ভরসা ইনের সরকার আসার পরে, অর্থাৎ এই রাজ্য সরকার 4 মের পরে প্রতিষ্ঠিত হওয়ার পরে, সোজা কথায় বিজেপি 200-র উপর আসন নিয়ে জেতার পরে তারা আজকে অনেক কথা বলছেন, আমরা শুনছি, দেখছি। ধন্যবাদ আপনাকে। আমি আরও একবার আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিকের কাছে চলে যাবো। তন্ময়, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন দেবজিৎ বাবু যে কারোর যদি বিলম্ব বোধোদয় হয় তাহলে তাদের করার কিছু নেই, কিন্তু কি মনে হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার তিনি বিগত কয়েকদিন ধরে যা তার পদক্ষেপ, তাতে কি এটা মনে হচ্ছে যে সত্যি এবারে তিনি তৃণমূলটা ছাড়তেই চলেছেন? দেখো, অনেকগুলো রাজনৈতিক পরিভাষা উঠে আসছে। দলের রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলেছেন তৃণমূলে ভালো কিছু লোকজন আছে, যে কোনো দলই ভালো লোকজন থাকে। আজকে দেবজিৎ সরকার এই কথা বললেন। কাকলি ঘোষ দস্তিদার একটু করে দূরত্ব বাড়াচ্ছেন, তার ফেসবুকে পোস্ট, তার ছেলেকে টিকিট না দিতে পারার জন্য তার আক্ষেপ, মায়ের আক্ষেপ, পরবর্তী সময়ে পরপর যে পোস্টগুলো তিনি করেছেন সেখানে আক্ষেপ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, তারপরে বারাসত সাংগঠনিক জেলার যে পদ ছিল সেটা ছেড়ে দেওয়া, তারপর আবার সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের মহিলা কংগ্রেসের পদ ছেড়ে দেওয়ার প্রস্তুতি, মানে ছাড়ছেন আমরা এটা স্পষ্ট করে বলতে পারি, অন্তত সূত্র মারফত যা পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু কাকলি ধীরে ধীরে নিজের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দূরত্ব ক্রমাগত বাড়িয়ে চলেছেন। এর আগে তিনি তো প্রেস মিট করেও একথা বলেছেন যে সেই পরিস্থিতি নেই, দলে থাকার মতো পরিস্থিতি নেই। সব মিলিয়ে কাকলি ঘোষ দস্তিদার কিন্তু দলকে বিড়ম্বনায় ফেলছেন একথা না বলে বলা ভালো, তিনি নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করছেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। এবার কি তিনি বিজেপিতে যাবেন এই প্রশ্ন যখন আসছে, বিজেপি কি বলছে? বিজেপি বলছে এই মুহূর্তে তৃণমূল থেকে কাউকে নেবার মতো কোনো পরিস্থিতি নেই বা সেরকম কোনো চিন্তা ভাবনাও নেই। তাহলে কাকলি ঘোষ দস্তিদার কি করবেন? আরও 2-1 দিন গেলে হয়তো আমরা সেই অবস্থান স্পষ্ট বুঝতে পারবো। তাহলে কি কংগ্রেসে যাওয়া, নাকি দলের মধ্যে থেকেই দল থেকে দূরত্ব তৈরি করে একটু আলাদা অবস্থান বসে থাকা? কারণ তুমি দেখো, কিছুক্ষণ আগেই বিধানসভাতে স্পিকারের ঘরের বাইরে
বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন তৃণমূলের এক সময়ে রাজ্যসভার সাংসদ এবং এবার ভোটে জিতে বিধায়ক হয়েছেন যিনি তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি, সন্দীপন সাহা, তারা দুজন দাঁড়িয়ে আছেন। কয়েকদিন আগেই কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতেন। তিনি বলেছিলেন সৌজন্য সাক্ষাৎ, হঠাৎ করে দেখা হয়ে গেছে, কথা বলছি। সব মিলিয়ে কিন্তু কোথাও এই তৃণমূলের অন্দরে একটা বড় সড়ো বলা চলে একটা তোলপাড় চলছে। কে দলে থাকবেন, কে চলে যাবেন সেটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু দলের অভ্যন্তরে বিদ্রোহ, বিতর্ক এবং প্রত্যেকেই কোথাও যেন তৃণমূল থেকে কেউ কেউ দূরত্ব তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। তুমি যে নামগুলো শুনলে তখন সেই নামগুলোর কার্যকলাপ দেখলেই কিন্তু স্পষ্ট হচ্ছে। অনেক ধন্যবাদ তন্ময়দা তোমায়। আর আপনাদেরকে জানিয়ে রাখি, দুর্নীতি, দম্ভ, দুর্বৃত্তায়নই তৃণমূলের পতনের কারণ। এই রবিবারই বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আজ গেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা কল্যাণীর প্রশাসনিক বৈঠকেও। দুর্বৃত্তায়ন ঘটেছে সর্বস্তরে, এবং সেই দুর্বৃত্তায়ন মধ্যবিত্ত মানুষ নেয় না, এবং যে অসৎ আচরণ ঘটেছে সেটাও মানুষ নেয় না। একটা অহমিকা হয়ে গিয়েছিল, সেই অহমিকাটাও মানুষ নেয় না। কর্মীদের মধ্যে ছিল, নেতাদের মধ্যে ছিল। আমি তো কারোর নাম করে বলতে চাইছি না, আমি বলছি যে যে ধরনের একটা ভাব এসে গেছিল যে দল ক্ষমতায় আছে মানে আমি যা খুশি করতে পারি, কিন্তু গণতন্ত্রে যা খুশি করতে পারেন না। সংবিধান আছে, সংবিধান মেনে চলতে হবে, মানুষ সেটাই বুঝিয়ে দিয়েছে। পৌরসভাগুলোতে যেভাবে অনৈতিকভাবে দুর্নীতি নিয়োগ হয়েছে সেগুলো তো অদ্ভুতভাবে গত 3-4 বছরে আমরা কিছু জানতে পেরেছি। ভেতর ভেতরে কী হয়েছে তো কিছু জানতে পারিনি। ভেতর ভেতরে এরা যে করেছে সেটা তো আমরা কিছু উপর থেকে বুঝতে পারিনি, অন্তত আমি বুঝতে পারিনি। শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার নয়, তারপরে তৃণমূলের আরো এক সাংসদও বেসুরো। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বাংলার মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছে। জুলিয়াস সিজারের হত্যা প্রসঙ্গ তুলে পোস্ট করেছেন সুখেন্দু শেখর রায়। দেখতেই পাচ্ছেন সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র কাকলি ঘোষ দস্তিদার নয়, তৃণমূলের আরো এক সাংসদ, তিনিও এবারে বেসুরো। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তিনি সেখানে লিখছেন, বাংলার মানুষ অসহনীয় নৈরাজ্যের অবসান ঘটিয়েছে। জুলিয়াস সিজারের হত্যা প্রসঙ্গও তুলে এনে পোস্ট করেছেন তিনি যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা তার সেই পোস্ট, অর্থাৎ সুখেন্দু শেখর রায় সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এত বড় কাজ হয়েছে, এত বড় রাজ্য উন্নয়নের এত কাজ হয়েছে, কোথাও কোনো ভুল ত্রুটি কোথাও থাকতে পারে। দল যখন ক্ষমতায় তখন আমরা একরকম থাকবো, আবার দলের যদি কোনো রকম একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি সঙ্গে সঙ্গে উল্টো কথা বলবো, এটা ঠিক নয়। জহর সরকার প্রতিবাদ করেছিলেন আরজি করের সময়, তিনি ইস্তফা দিয়েছিলেন, চলে গেছিলেন। সুখেন্দুবাবু তখন একবার বললেন, তারপর আবার থেকে গেলেন, তারপর আবার মিটমাট, আবার দল একটু এদিকে পড়েছে, দেখলে মনে হচ্ছে যেন একটু বিরোধী দলে চলে গেছে, সঙ্গে সঙ্গে আর এক রকম কথা। এটা দুর্ভাগ্যজনক। এবার আরো এক হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে জায়গা পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। আয়ুর্বেদিক হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতে কুণাল ঘোষ। ডিটেলস জানবো সৌরভ গুহ আমাদের প্রতিনিধি থেকে। সৌরভ, তন্নিষ্ঠা, কিছুদিন আগেই বিধানচন্দ্র শিশু হাসপাতালে তার রোগী কল্যাণ সমিতির তিনি সদস্য হয়েছিলেন। তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অগ্নিমিত্রা পাল, যে তিনি ভুল করেছেন, যে রোগী কল্যাণ সমিতির নয়, রোগী কল্যাণ সমিতির সদস্য নয়, রোগী কল্যাণ সমিতির একটি বৈঠকে তাকে ইনভাইটি হিসেবে রাখা হয়েছে যেহেতু তিনি স্থানীয় বিধায়ক। সেই বিতর্ক চলতে চলতেই কিন্তু আরো একটি হাসপাতাল, যেটা আমরা জানতে পারছি যে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, এইটাও কিন্তু একটি সরকারি প্রতিষ্ঠান, সেখানে কিন্তু এবার স্পেশাল ইনভাইটি হিসেবে রাখা হলো, সদস্য করা হলো কুণাল ঘোষকে। তৃণমূল কংগ্রেসের বিরোধী দলের সদস্যদের বিভিন্ন প্রশাসনিক বৈঠকে ডাকছেন মুখ্যমন্ত্রী
এবং বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে। এর রাজনৈতিক অভিঘাত অন্য কিছু হয় কিনা নিশ্চিতভাবে সেদিকে রাজনৈতিক মহল নজর রাখছে। তবে আপাতত এই যে এক হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য নিয়ে যখন বেশ বিতর্ক হয়েছিল, আরো একটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির স্পেশাল সদস্য হিসেবে, বিশেষ সদস্য হিসেবে গভর্নমেন্ট নোটিফিকেশন বেরোলো, কুণাল ঘোষ তার সদস্য হলেন। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ সৌরভ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। কুণাল বাবু, আরও এক হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে জায়গা হলো আপনার, আয়ুর্বেদিক হাসপাতালে রোগী কল্যাণ সমিতিতে আপনি। এই নিয়ে আমরা দেখেছিলাম যে এর আগেও একটা রাজনৈতিক মহলে বিতর্ক হয়েছিল। এবার বিষয়টা কোন দিকে যেতে পারে আপনার কি মনে হয়? আমার কিছুই মনে হয় না। তার কারণ হচ্ছে, আমি ডক্টর বিসি রায় শিশু হাসপাতাল থেকে ফোন পেয়েছিলাম, পরবর্তীকালে হোয়াটসঅ্যাপে চিঠি পাই, তারপর হার্ড কপি পাই। তো আমি, ওনারা সদিচ্ছা দেখিয়েছেন দেখে আমিও সম্মতি জানাই, কারণ আমি নির্বাচিত বিধায়ক। এলাকার মানুষকে বা রোগীদের যদি পরিষেবা আরো বেশি করে দিতে পারি বা হসপিটালের কাজে লাগতে পারি, তাহলে আমি সম্মতি দিই। তো তারপরে দেখলাম কয়েকজন জেগে উঠেছেন যে এটা নয়, আমি নাকি আমন্ত্রিত নই, ওসব কত রকম কথাবার্তা। আবার আজকে আরো একটি পেয়েছি, আমাদের সব থেকে বড় বাংলার যেটি ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ, এবং তারা স্পেসিফিক্যালি একটা মেনশন করে দিয়েছেন যে স্পেশাল ইনভাইটি মেম্বার, তারা আমন্ত্রণ জানিয়েছেন। এবং আমি বিধায়ক হিসেবে ওই হাসপাতালের স্বার্থে এবং আমি এলাকার মানুষকে আরো কত রকম পরিষেবা কি দেওয়া যায়, আমার কর্তব্য পালন আমি সম্মতি জানিয়েছি। এবার কে কি বলছেন, কে কি ভাবছেন, সে আমি কি করে জানবো, তাদের ব্যাপার। আমি চিঠি পেয়েছি, আমাকে চিঠি দেওয়া হয়েছে, আমি সেই মতো মানুষের কাজ করব। এবং বিজেপির মধ্যেই দেখলাম এসব নিয়ে প্রবলেম। সরকার চিঠি দিচ্ছে, বিজেপি থেকেই বলছে যে না, কেউ আমন্ত্রণ জানায়নি। আরে আমন্ত্রণ না জানালে কি ভূতে পাঠালো নাকি চিঠিটা? প্রথম কথা, চিঠি দিলে বা কোনো কাজে সুযোগ দিলে যেটা মানুষের সঙ্গে ইনভলভ থাকবে, যে কাজটা আমি রোগী পরিষেবার স্বার্থে আমি সেই কাজ করব। আর যদি না দেন, না দেবেন, মিটে গেল। বাস্তব হলো আমি আর একটা আমন্ত্রণ পেয়েছি এবং আমি সম্মতি জানিয়েছি। আবার যদি ওনাদের কারোর বুকে ব্যথা হয়, চিঠি প্রত্যাহার করে নেবেন, মিটে গেল। বেশ, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। মধুকল্পিতা, এখানে একটা প্রশ্ন দানা বাজছে যে তৃণমূলে কি আরো ভাঙন আসন্ন? কারণ আমরা দেখেছি একের পর এক কাউন্সিলর কিভাবে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার স্পিকারের ঘরের সামনে আজকে আমরা ছবিটা কি দেখলাম, সেখানে স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রী হাজির, ঋতব্রত, সন্দীপন। বিজেপি বিধায়কদের সঙ্গে দুই তৃণমূল বিধায়কের উপস্থিতিতে জোর জল্পনা। গত 15 বছরের ভুল সংশোধন করতে সমস্যা কোথায়? মন্তব্য ঋতব্রত। ঘুরিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ভূমিকায় সমালোচনায় তৃণমূল বিধায়ক। সরকার প্রশাসনিক কারণে বিরোধীদের ডাকলে অবশ্যই যাওয়া উচিত। বিরোধী এমপি হিসেবে কখনো ডাক পাইনি, কিন্তু টিএমসির সাংসদ হিসেবে ডাক পেয়েছি। বিরোধীদের বৈঠকে ডাকার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কৃতজ্ঞ। স্পিকারের ঘরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বেরিয়ে মন্তব্য তৃণমূল বিধায়কের। সৌজন্য বিনিময় হলো। তিনি একটা সময় তার আন্ডারেই আমি রাজনীতি করতাম, দেখা হলো, কথা হলো, এই মানে বিশেষ কিছু নয়। দল তো কোনোরকমভাবে প্রোটেকশন দিতে পারছে না। প্রোটেকশন যদি না দেয়, আমাদের নিচের তলার কর্মীরা আমরা প্রশ্নের মুখে পড়ছি, এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারছি না। দল থেকে তো স্পেসিফিক ডাইরেকশন হতে হবে যে আমরা কোন পথে এগোবে, রূপরেখা হতে হবে, সেগুলো কিছুই পাচ্ছি না। তো আমরাই বিভ্রান্ত, তো আমরা কর্মীদেরকে, তাদেরকে আমরা কি ডাইরেকশন দেব? স্পিকার হচ্ছেন এই হাউসের কাস্টোডিয়ান। স্পিকার নির্বাচনে ছিলাম, কিন্তু সেদিন এত ভিড় ছিল, আর আমরা এমনি লাস্ট বেঞ্চার, দেখা করার সুযোগ পাইনি, মানে আমরা পার্টিতেও লাস্ট বেঞ্চার। তো আজকে আমরা মাননীয় অধ্যক্ষের টাইম সিক করেছিলাম, আমরা ওনার কাছে কৃতজ্ঞ, উনি অ্যাপয়েন্টমেন্ট দেন, ওনার সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করি, কথা হয়, সদর্থক কথা। আমরা গঠনমূলক বিরোধিতা যে করব সেটা ওনাকে জানাই। মাননীয় মুখ্যমন্ত্রীও ঘটনাচক্রে ছিলেন। 15 বছর কোনো কাজ যদি না হয়ে থাকে, সেটা যদি নতুন সরকার করতে চায়, মানে সেটার বিরোধ, মানে অপোজিশন ফর অপোজিশন সেক, বিরোধিতা করতে হবে বলে যা খুশি বিরোধিতা করব, যেটার বিরোধিতা করতে হবে বিরোধিতা করব। ওখানে গ্ল্যাডিয়েটারের মতো লড়াই করবো এই অ্যাম্ফি থিয়েটারের ভেতর সরকারের বিরুদ্ধে। হাউস বিলংস টু দ্য অপোজিশন। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, তিনি প্রথম দিনই বলেছেন যে 50% সময় অপোজিশন পাবে, এটাই হওয়া উচিত, ক্লাসিক্যাল কেস। হাউস বিলংস টু দ্য অপোজিশন। তো প্রশাসনিক মিটিং, সেই প্রশাসনিক মিটিংয়ে অবশ্যই আমাদের যাওয়া উচিত।
এবং আমরা যাব প্রশাসনিক মিটিংয়ে। গত 15 বছরের যে ধারাবাহিকতা, তাতে এটা কখনোই এক্সপেকটেশন ছিল না যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার তারা বিরোধীদের ডাকবেন, কিন্তু তারা এটা ডাকছেন, এটা একটা ওয়েলকাম মুভ। কিন্তু যেটা ভালো সেটাকে জোর করে খারাপ বলতে পারবো না। ডিনায়াল মোডে থাকলে সমস্যার কোনো সমাধান হয় না। আমি যদি ডিনায়াল মোডে থাকি, রাজ্যে একটা সরকার তৈরি হয়েছে, আমরা তো 80 জন বিধায়ক জিতেছি, বিরোধী বিধায়ক সংখ্যাটা কম, সরকার 208, বিরোধীরা 80। আমি যদি তারপরও একটা ডিনায়াল মোডে থাকি, সেটা হেল্পফুল হয় না। সেই বিরোধী দলনেতার ঘরই তৈরি হয়নি, বলা হচ্ছে সেটা মেরামতির কাজ চলছে। দেখুন, আমি আর সন্দীপন দুজনেই লাস্ট বেঞ্চার, সুতরাং এর ব্যাপারে যারা ফার্স্ট বেঞ্চার আছেন তারা বলতে পারবেন, লাস্ট বেঞ্চাররা এই ব্যাপারে কথা বলার অধিকারী নয়। আমি বারবার লাস্ট বেঞ্চের কথাটা বলছি। আমি পার্লামেন্টে লাস্ট বেঞ্চে বসতাম, খুব মানে আমার পারফরমেন্স লোকে বলে খুব ভালো, লাস্ট বেঞ্চে বসে কাটিয়ে দিয়ে পারফর্ম করেছি। আমি সন্দীপন, আমার ধারণা সন্দীপনও তাই মনে করবে, সন্দীপনও লাস্ট বেঞ্চার। তো এগুলো যারা ফার্স্ট বেঞ্চার আছেন, ফার্স্ট বয় আছেন, আপনারা তাদের জিজ্ঞাসা করুন, আমাদের জিজ্ঞাসা করে এটা কোনো মানে হয় না। এর আগে কখনো মমতা ব্যানার্জি বিরোধীদের ডাকতেন না, বিরোধীরা যেতে পারত না। বর্তমান মুখ্যমন্ত্রী প্রথম দিনেই স্পিকার নির্বাচনের দিনে বলেছিলেন তিনি ডাকছেন, ওরা যাচ্ছে। আসলে মমতা ব্যানার্জি বা তৃণমূল দল আর সরকারটাকে গুলিয়ে ফেলেছিলেন, তো সেটা আমরা করব না। একদম দিশাহীন নেতৃত্ব বলছেন সন্দীপন। 15 বছরের ভুল সংশোধনের সমস্যা কোথায়? এই ঋতব্রত, সন্দীপন তাদের বক্তব্যে কোথাও এই মুহূর্তে জল্পনা দানা বাঁধতে শুরু করেছে যে তারা কি এবার গেরুয়া শিবিরের বেশি কাছে ঘেঁষছেন। এরকমই প্রশ্ন উঠছে তখন স্পিকারের ঘরে কি কথা তা নিয়েও একটা আলোচনা চলছে ইতিমধ্যেই। দিশাহীন নেতৃত্ব বলছেন সন্দীপন। দেখুন, আমাদের কর্মীরা তো আমাদেরকে নানান রকম প্রশ্ন করছে, সেই প্রশ্নের আমরা সদুত্তর দেব কি করে? আমরা যদি নিজেরাই কোনো ডাইরেকশন না পাই, তাহলে আমরা আমাদের নিচুতলার কর্মী যাদের জন্যে আমরা রয়েছি তাদেরকে তো আমরা কোনো উত্তর দিতে পারছি না। আমরা নিজেরাই উত্তর খুঁজে পাচ্ছি না, তো আমাদের কর্মীদের যে প্রশ্ন তার উত্তর তো আমরা দিতে পারছি না। তো বাস্তব, এই বাস্তবটাকে স্বীকার করতে হবে এবং স্বীকার করে আগামী দিন কিভাবে পথ চলতে হবে সেই রূপরেখা তৈরি করতে হবে। 80 জন বিধায়ক নিয়ে আমরা বিরোধী পক্ষে বসেছি, তো আজকে গঠনমূলক বিরোধিতা করা এটাই কিন্তু মানুষ আমাদের থেকে এক্সপেক্ট করবে। সেই ভূমিকাটা আমাদেরকে পালন করতে হবে। যদি আমরা সেটা পালন না করতে পারি, তাহলে যেই মানুষটা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে এই সদনে পাঠিয়েছেন, আমরা কিন্তু তাদের প্রতি অন্যায় অবিচার করব। এর আগে কখনো মমতা ব্যানার্জি বিরোধীদের ডাকতেন না, বিরোধীরা যেতে পারত না। বর্তমান মুখ্যমন্ত্রী প্রথম দিনেই স্পিকার নির্বাচনের দিনে বলেছিলেন তিনি ডাকছেন, ওরা যাচ্ছে। আসলে মমতা ব্যানার্জি বা তৃণমূল দল আর সরকারটাকে গুলিয়ে ফেলেছিলেন, তো সেটা আমরা করব না। ফলতার পুষ্পা জাহাঙ্গীরের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা? জাহাঙ্গীর খানের রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না হাইকোর্ট। আর পালিয়ে বাঁচা যাবে না, আত্মসমর্পণ করতেই হবে জাহাঙ্গীরকে। আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, নির্দেশ বিচারপতি। ফলতার পুষ্পা জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীরের গ্রেফতারি কি এখন সময়ের অপেক্ষা? কেননা জাহাঙ্গীর খানের রক্ষা কবচের যে মেয়াদ, সেই মেয়াদ আর বাড়ালো না হাইকোর্ট। বিভিন্ন রকম আছে, মানি লন্ডারিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রয়েছে, লোকে মারধর করা, মেরে ফেলা, ব্ল্যাক টাকা, এইসব বিভিন্ন সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় করেছিল। সেই নিয়ে তদন্ত চলছে। পালতা থানাও কয়েকটা কেস স্টার্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আরো কেস স্টার্ট হয়েছে এবং সেটা পুলিশ তদন্ত করবে। পুলিশ যদি মনে করে তদন্তের স্বার্থে তাকে কাস্টডি নেওয়া প্রয়োজন, তাই নেবে। এটা তো বিষয়, এটা তো আইনের পথে চলবে না।